লেখিকা তৃণা পল সাহার, সে আমার প্রিয়তমা। আমার ভালোবাসার মানুষটির সাথে আমার বিয়ে হয়নি। যার সাথে হয়েছে তাকে ভালোবাসা তো দূর, ওর মুখ পর্যন্ত দেখতে ইচ্ছে করে না। কেমন যেন অদ্ভুত রকম দেখতে, মুখে এক বিন্দু হাসি নেই, কোনো সাজগোজের বালাই নেই, এমনকি শাড়িটাও ঠিকমতো পরতে পারে না। আমার বন্ধুরা বাড়িতে এলে সামনে পর্যন্ত আসে না। থাকে না কিছু মানুষকে দেখলেই দিন খারাপ যায়, শ্রীলেখা ঠিক তেমনি। আমি রুদ্রনীল, ইন্ডিয়ান আর্মিতে আছি। উচ্চ মাধ্যমিক পাশ করে এনডিএ ট্রেনিংয়ে চলে যাই। এখন কাজের সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয়। বাড়িতে আসি বছরে 1 কি 2 বার। তাই শ্রীলেখার সম্মুখীন হলে খুব ইতস্তত বোধ হয়। আমি অবশ্য তার সাথে খুব একটা কথা বলি না, তবে আমার মা তাকে খুব ভালোবাসে, আদর করে শ্রী বলে ডাকে। কি যে ভালো লাগে ওর মধ্যে কে জানে। ও কিঞ্চিত মাত্র অনন্যার মতো নয়। অনন্যা আমার অনু, আমার ভালোবাসা, আমার হৃদয়। কি সংখ্যা দেব ওর? ও ঠিক ওর নামের মতোই অনন্য, রূপে গুণে সম্পূর্ণা। ওর মতো কেউ নেই, কেউ হতেও পারবে না। আর শ্রীলেখা তো একদমই না। প্রায় বছর 3 হলো শ্রীলেখার সাথে বিয়ে। শুধু সংখ্যায় 3 মিনিটও আমরা একত্রে থাকিনি। অনু চলে যাবার পর ঠিক করেই নিয়েছিলাম যে আর কাউকেই মনের ঘরে জায়গা দেব না। মা আমার এই একাকিত্বের কথা চিন্তা করে করে নিজের শারীরিক এবং মানসিক অবস্থার অবনতি ঘটালো। একমাত্র মায়ের জন্যই আমি শ্রীলেখার সাথে বিয়ে করতে বাধ্য হলাম। মা ভেবেছিল যে বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। মা এটা জানে না যে মন একটাই, আর মনের মানুষও একজনই হয়। তবে শ্রীলেখাকে আমি বিয়ের আগেই অনুর কথা সব বলে দিয়েছিলাম, আর এটাও বলেছিলাম যে আমায় বিয়ে করলে সে স্ত্রী সুখ পাবে না। এই সমস্ত কথা জানার সত্ত্বেও সে কেন বিয়েতে রাজি হলো তা আমি জানি না, আর জানতেও চাই না। বিয়ের প্রথম রাতেই আমি স্পষ্ট করে তাকে বলে দিই, আমার মনে আর আমার জিনিসে শুধু আর শুধুমাত্র অনুর অধিকার, আর কারও নেই। সুতরাং সে যেন অনু হবার চেষ্টা না করে। শ্রীলেখা অবশ্য তাতে কোনো অভিযোগ করেনি, ওর কোনো কিছুতে কোনো অভিযোগ নেই। আমার যখন 2 বছর বাবা মারা যান, বাবার স্মৃতি বলতে শুধু 2 দিদির সঙ্গে আমায় কোলে নেওয়া একটা ছবি আছে, আর কিছুই নেই। বাবার পেনশনের টাকা ছাড়া সংসারে আয়ের কোনো উৎস ছিল না, সুতরাং অভাব। খুব কষ্ট করেই মা আমাদের বড় করেছেন। প্রায় 22-23 বছর আগের কথা। সংসারে টাকা জোগানোর জন্য বড়দি টিউশন পড়াতে শুরু করলো, আর ছোড়দি নাচ শেখাতে। ছোড়দির কাছে নাচ শিখতে আসতো আমার অনু। কোমর পর্যন্ত লম্বা চুল, গায়ের রং যেন দুধে আলতা। ঘুঙুর পরে যখন নাচতো, ইস কি দারুণ লাগতো। ওর ঘুঙুরের আওয়াজে আমার মনে যেন 1000 দ্বীপের আলো জ্বলে উঠত। লুকিয়ে লুকিয়ে ওকে দেখতাম। তখন না তো মোবাইল ছিল, না ছিল ফেসবুক। তাহলে হয়তো আমার মোবাইল আর প্রোফাইল দুটোই অনন্যার ফটোতে ভরে থাকতো। আমি তখন ক্লাস 9-এ, সুতরাং পড়ার খুব চাপ। বাড়িতে দিদিদের শাসন আর স্কুলে টিচারদের। তবে বাড়ি আর ক্লাসের মাঝখানে অনুকে দেখতে যাবার টাইম ঠিক বার করে নিতাম। অনু তখন ক্লাস 7-এ পড়ে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে বন্ধুদের সঙ্গে অনুকে লুকিয়ে লুকিয়ে দেখতাম। প্রায় 1 বছর ওর পেছনে ঘোরার পর বন্ধুরা খুব সাহস দিল ওকে প্রপোজ করার। চিঠিতে লিখে ফেললাম 1 বছরের পুরো রামকাহিনী। ঠিক করলাম সেদিনই প্রপোজটা করব। স্কুল থেকে ফেরার পথে হাতে চিঠি আর মনে প্রচণ্ড সাহস নিয়ে অনুকে রাস্তায় দাঁড় করালাম। হাতে চিঠিটা দিয়ে 1 নিমেষে বলে ফেললাম মনের কথা। নাচের ম্যাডামের ভাই বলে অনু আমায় চিনত, তবে আমার এই অবস্থার কথা ওর একেবারে অজানা ছিল। লজ্জায় ভয়ে অনু লাল হয়ে গিয়েছিল।
আমার এই কাণ্ডের কথা অনুর বাড়ি পর্যন্ত পৌঁছে গেল। অনুর বাবা আমার দিদিকে এসে সব জানালো। তার সাথে অনুর আমাদের বাড়িতে আসাও বন্ধ হয়ে গেল। এই বোকামির জন্য দিদিদের কাছে 2-4টে চড়ও খেয়েছিলাম। এখন অবশ্য মনে পড়লে হাসি পায়। তারপর আর অনুর নাচ দেখতে পেতাম না। শুধু স্কুল থেকে ফেরার পথে একবার দেখতে পেতাম। দিনে ওই একবার দেখে মনে যে কি শান্তি হতো। তখন অনুও চোখের আড়াল করে আমায় দেখত। হঠাৎই একদিন আমার এক বন্ধু অনুর চিঠি নিয়ে এলো। চিঠিতে লেখা, কাল সকাল 6:30টায় অনিক স্যারের প্রাইভেটের রাস্তায় এসো। এই দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এসেছিল। সারা রাত 2 চোখের পাতা এক হয়নি। কি বলবে এই ভেবে কখন ভোর হয়ে গেল বুঝতেও পারলাম না। অনুর দেওয়া টাইমের প্রায় 1 ঘন্টা আগেই জায়গা মতো পৌঁছে গেলাম। ঠিক 6:30টায় অনু এলো ওর এক বান্ধবীকে নিয়ে। আমার কাছে এসে বলল, মেয়েদের পেছনে ঘোরো, লজ্জা করে না? অনুকে এত কাছ থেকে কখনো দেখিনি। এত সুন্দর লাগছিল দেখতে, আর ততটাই মিষ্টি তার গলার আওয়াজ, যেন ভগবান ওকে অনেক অনেক সময় নিয়ে বানিয়েছে। বললাম, মেয়েদের নয় অনু, শুধু তোমার। অনু, আমার নাম অনন্যা। জানি, তবে আমার কাছে তুমি আমার অনু, আর আমি তোমার নীল। বলে দাঁত বের করে হাসলাম। অনু মাথা নামিয়ে একটু মুচকি হেসে বলল, এখন সামনে আমার মাধ্যমিক আর তোমার উচ্চ মাধ্যমিক, তাই সপ্তাহে শুধু 3 দিনই দেখা করব, ঠিক আছে? তুমি যা বলবে তাই করব অনু। ব্যাস, আর কি চাই আমার? বহুদিন এমনই চলল। সপ্তাহে 3 দিন ওষুধের মতো 3টে চিঠি পেতাম, কারণ সামনে এলে কারোরই কথা বের হতো না। তাই চিঠি ছিল মনের কথা ব্যক্ত করার উপযুক্ত পন্থা। লোকের নজর থেকে বাঁচতে আমরা একটা ব্রিজের নিচে দেখা করতে লাগলাম। একদিন অনু আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা নীল, তুমি যে সব সময় বলো আমায় তুমি অনেক অনেক বেশি ভালোবাসো, তা কতটা ভালোবাসো শুনি? তখন অনুকে কিছুই বলতে পারিনি, তবে সারাক্ষণই ভাবছিলাম কিভাবে আমি আমার ভালোবাসার প্রমাণ দেব। আমি অনুকে এতটাই ভালোবাসি যে যে কোনো প্রমাণই আমার ভালোবাসার কাছে ছোট হয়ে যাবে। কিন্তু অনু যে জানতে চাইছে, তাই কিছু একটা তো করতেই হয়। কম্পাস দিয়ে বুকের মধ্যে অনন্যা লিখে ফেললাম। শুধু অনুর জন্য নয়, নিজের জন্যেও আমিও চাই অনু আমার হৃদয়ে থাকুক। এবার সময় এলো আমার এনডিও ট্রেনিংয়ে যাবার। অনু শুনে খুব কাঁদতে লাগলো, আর আমিও। আবার কবে অনুকে দেখতে পারবো জানি না। দিদির নাচের ক্লাসে তোলা অনুর একটা গ্রুপ ফটো ছিল, সেটাকে কেটে অনুর ফটোটা আমার মানি ব্যাগে রেখেছিলাম। অনুকে দেখার সেটি ছিল একমাত্র সম্বল। যাবার দিন সেই ব্রিজের নিচে অনুর সাথে দেখা করলাম। অনু এসেই আমায় জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এত কেঁদো না অনু, আমি যে যেতে পারবো না। আচ্ছা, তুমি জানতে চেয়েছিলে না যে আমি তোমায় কতটা ভালোবাসি? এই দেখো, বলে আমি আমার বুকে তার নাম দেখালাম। অনু বিস্ময়কর চোখে আমার দিকে তাকিয়ে বলল, এ কি করেছো নীল? আমি তো এমনিই বলেছিলাম। অনুর চোখ থেকে অঝরে জল পড়তে লাগলো। ওর চোখের জল মুছতে মুছতে বললাম, অনু, এই নাম যেমন কোনোদিনই মুছবে না, আমার ভালোবাসাও তেমনি তোমার প্রতি কোনো দিনই কমবে না। তুমি চিরকালই আমার হৃদয়ে থাকবে। অনু, বললে না তো? কি ভালোবাসো আমায়? বাসি নীল, অনেক অনেক ভালোবাসি। তোমারই হয়ে থাকবো চিরকাল, এই কথা দিলাম। অনুর ভালোবাসা সঙ্গে নিয়ে চলে গেলাম ট্রেনিংয়ে। সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে যখন বুকে অনুর নামে হাত রেখে শুতাম, এক নিমেষে যেন সব ক্লান্তি দূর হয়ে যেত। মনে হতো অনুই আমার বুকে শুয়ে আছে। প্রত্যেক মাসে অনু আমায় একটি চিঠি পাঠাতো। সেই চিঠি আমার বুস্টারের মতো কাজ করত। যখনই মন খারাপ হতো অনুর চিঠিগুলো পড়তাম, মন হালকা হয়ে যেত। কিন্তু খুব শীঘ্রই সেই শান্তি ব্যাকুলতায় পরিণত হলো।
অনুর চিঠি আসা বন্ধ হয়ে গেল। মাস কেটে বছর হতে চলল, তবুও অনুর চিঠি এলো না। এদিকে যে একদিনও অনুকে ছেড়ে থাকা দায় হয়ে উঠেছিল। কি হলো, কেন অনুর চিঠি আসা বন্ধ হয়ে গেল তা আমায় জানতেই হতো। তাই ছুটি নিয়ে অনুর উদ্দেশ্যে রওনা হলাম। বাড়ি গিয়ে বন্ধুদের কাছে জানতে পেলাম প্রায় 10-11 মাস আগে এক বাস দুর্ঘটনায় অনুর বাবা মা দুজনেই মারা যায়। অনুর বাবা মা ছাড়া আর কেউ না থাকায় তার মামা তাকে নিজের কাছে বিদেশে নিয়ে যায়। কোথায় যায় কেউ জানে না। এত কিছু হয়ে গেছে, আমি কিছুই জানতে পারিনি। আমি আসতে অনেক দেরি করে ফেলেছিলাম। অনু পৃথিবীর কোন প্রান্তে আছে তা আমার একেবারেই অজানা। তবুও অনুর প্রতি আমার ভালোবাসার প্রতি প্রচণ্ড বিশ্বাস ছিল যে অনু আমার ভালোবাসার টানে ঠিক ফিরে আসবে, আসতে বাধ্য হবে। অনু চলে গেছে আজ 14 বছর পার। এখনো কোনো খোঁজ নেই। এমন নয় যে আমি তাকে খুঁজিনি। ফেসবুক, ইনস্টা, এমনকি অনুর পরিচিতদের সকলের কাছে গিয়ে তার ঠিকানা খুঁজেছি। কেউ বলছে বাবা মায়ের সাথে তারও অ্যাক্সিডেন্ট হয়েছিল, কেউ আবার বলছে তার বিয়ে হয়ে গেছে, কিন্তু সঠিকভাবে কেউই কিছু বলতে পারেনি। তবে আমি হাল ছাড়িনি। আমার দৃঢ় বিশ্বাস অনু ফিরে আসবেই। সে যে আমায় কথা দিয়েছিল আমারই হয়ে থাকবে চিরকাল। আমরা যে সূর্য আর সমুদ্র, সারাদিন দুজনে দুপ্রান্তে থাকলেও বেলা শেষে মিলেমিশে এক হয়ে যায়। আমি এখনো অপেক্ষায় আছি অনুর। একবার ছুটিতে স্নান সেরে গা মুছতে মুছতে ঘরে ঢুকছিলাম। খেয়ালবশতই শ্রীলেখার সঙ্গে সজোরে ধাক্কা লেগে আমার হাত যায় ওর পিঠে, আর ওর হাত এসে পড়ে আমার বুকে, ঠিক অনুর নামের উপরে। উষ্ণ গরম তার শরীরে সুমধুর একটা গন্ধ ভেসে আসছে। কপালে লাল টিপ, সিথিতে রাঙা সিঁদুর, কানের পাশের চুলগুলো সব চোখের উপরে এসে তার রূপের মাধুর্য বাড়িয়ে তুলেছিল। আগে শ্রীলেখাকে কখনো এত সুন্দর লাগেনি। না লাগাটাই স্বাভাবিক। 3 বছরে এত কাছে তাকে আসার সুযোগই কখনো দিইনি। তার এই স্নিগ্ধ রূপে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। পলক ফেলতেই দেখি শ্রীলেখার চোখ আটকে আছে আমার বুকেই। সে অবাক চোখে অনুর নামটি দেখছে। আমি নিমেষেই তাকে সরিয়ে দিলাম। শ্রীলেখা খুব অপ্রস্তুত হয়েই কানের পেছনে চুল গুজে ঘর থেকে বেরিয়ে গেল। কি হয়েছিল আমার? কোথায় হারিয়ে গিয়েছিলাম? নিজেকে বারবার প্রশ্ন করতে লাগলাম। তবে সেদিনের পর থেকে শ্রীলেখাকে অতটাও খারাপ লাগতো না। মায়ের প্রতি তার খেয়াল রাখা, যত্ন নেওয়া, শ্রীলেখার প্রতি মায়ের আদর সবই যেন ভালো লাগতে শুরু হলো। এখন আমি দিনে একবার ফোন করে মায়ের সাথে সাথে তারও খোঁজ নিই। 3 বছরে তাকে আমি কিছুই দিতে পারিনি, এমনকি তার প্রয়োজনেরও খোঁজ নিইনি। কেমন যেন সহানুভূতি জাগতে শুরু করলো তার প্রতি। কেন সবকিছু জানার সত্ত্বেও সে নিজের জন্য এমন একটি জীবন বেছে নিয়েছে, চাইলেও তা তাকে জিজ্ঞেস করার মতো জায়গাটাই তৈরি করতে পারিনি। এখন যেখানে আমার পোস্টিং, সেখানে অনেক বাঙালি ছেলেদের রিক্রুট করা হয়েছে। সিনিয়র আর উপর বাঙালি বলে তারা সকলেই আমায় খুব সম্মান করে। খুব ভালো পরিচয় হয়ে গিয়েছে সকলের সাথে। একদিন ক্যান্টিনে আমরা সকলে ডিনার করছিলাম। আমাদের ঠিক সামনের বেঞ্চে জুনিয়র গ্রুপের বাঙালি ছেলেরাও বসে তাদের ডিনার সারছে এবং তারা তাদের গার্লফ্রেন্ডদের নিয়ে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। কি অদ্ভুত, আজকাল প্রেমিকাও নাকি আড্ডার বিষয়। কার প্রেমিকা কাকে কি নামে ডাকে, কে কি ছবি পাঠায়, সব বাজে বাজে গল্প। একজন তো বেশ বড় শোর করেই তার কটা প্রেমিকা ছিল, তাদের সাথে কতবার শারীরিক সংযোগ করেছিল, এই সমস্ত কিছু মোবাইলে ফটো দেখছে আর বিস্তারিতভাবে ব্যাখ্যা দিচ্ছে। কোথায় আমরা আমাদের সৈনিকদের বীরত্বের কথা শুনিয়ে গর্বিত হই, আর কোথায় এরা নিজেদের কুকীর্তির কথা শুনিয়ে বুক ফোলাচ্ছ? লজ্জা হওয়া দরকার। সব গ্যাস ছাড়ছে বেটা, এমন জায়গায় এসেছো না পেছন ফেটে সব হাওয়া বেরিয়ে যাবে। এক বন্ধু ফিসফিস করে মন্তব্য করাতে আমরাও হাসতে লাগলাম। খাওয়া শেষ করে জল আনতে যাচ্ছিলামই হঠাৎ এক ঝলক চোখে পড়ল সেই টেবিলের ওপর রাখা ফোনটিতে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম।
টেবিলের সামনে গিয়ে ফোনটা হাতে নিতেই দেখি সেই ছেলেটি একটি মেয়ের সাথে বস্ত্রহীন অবস্থার ছবি। তা দেখে আমার বুকে জল চলে এলো। সমস্ত ইন্দ্রিয় যেন নিষ্ক্রিয় হয়ে উঠল। যা দেখছি তাতে নিজের চোখের ওপর বিশ্বাসই হচ্ছে না। ছেলেটার কলার টেনে তুলে মুখের সামনে ফোনটা নিয়ে জিজ্ঞেস করলাম, মেয়েটিকে তুই কি করে চিনিস বল? আমার গার্লফ্রেন্ড ছিল স্যার। ছেলেটি কাঁপা স্বরে বলল। মুখের ওপর 2-4টে ঘুষি মেরে প্রচণ্ড ক্ষেপে গিয়ে মোবাইল ভেঙে দিয়ে আবার জিজ্ঞাসা করলাম, গার্লফ্রেন্ড ছিল তোর? সত্যি কথা বল, নয়তো মেরে তোর মুখ আমি ফাটিয়ে দেব। সত্যি বলছি স্যার, এ আমার গার্লফ্রেন্ড ছিল, আমরা প্রেম করতাম। ছেলেটা কাঁদতে কাঁদতে বলল। কি করেছিস মেয়েটার সাথে? 2 বছর প্রেম করে মজা নিয়ে ছেড়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি স্যার। হারামজাদা, একটা মেয়ের জীবন নিয়ে খেলা করে বলছিস কিচ্ছু করিসনি? তোকে তো আমি মেরেই ফেলবো। বলে আরও মারতেই যাচ্ছিলাম, ইতিমধ্যে আমার বন্ধুরা এসে আমাকে আটকে নেয়। যথাযথই বিনা কারণে জুনিয়রকে মারার দায়ে আমার বিরুদ্ধে মিটিং ডাকা হলো। ঠিকই কারণে তাকে আমি মেরেছি আমাকে জবাবদিহি করতে বলা হলো। আমি কোনো কারণ দিতে পারিনি, দিতে পারবও না। কারণটা আমার স্ত্রী শ্রীলেখা। শ্রীলেখার সাথে তার আপত্তিকর অবস্থার ছবি ছিল। শ্রীলেখাকে আমার বন্ধুরা দেখেনি, কারণ সে কখনোই তাদের সামনেই আসেনি, তাই কেউ তাকে চেনে না। কেন সে বন্ধুদের সামনে আসতো না? কেন সে সব কিছু জানার সত্ত্বেও আমায় বিয়ে করেছে? সব হিসেব এখন মিলে যাচ্ছে। এ কি করেছি আমি? এত কষ্ট পেয়েছে সে জীবনে। আমি তো জানি ভালোবাসা ছেড়ে চলে গেলে কি কষ্ট হয়। আমিও তো দোষী তার কাছে। কোনো সুখ দিতে পারিনি তাকে স্বামী হয়ে, নয় তার বন্ধু হয়ে তো তার দুঃখের অংশীদারি হতেই পারতাম। আমার দ্বারা সেটিও সম্ভব হয়নি। আজকে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে গেছি। দেশকে সম্মান দেওয়ার কাজ করি, অথচ নিজের স্ত্রীকে সম্মান দিতে পারি না। জুনিয়রকে মারার যথার্থ উত্তর না দিতে পারায় আমাকে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। সাসপেনশন লেটার নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনুর অপেক্ষায় 14 বছর নষ্ট করেছি। সে হয়তো এতদিনে আমায় ভুলে গিয়ে বিয়ে করে সংসার করছে। আর দেরি নয়, এখন আমাকে স্ত্রীর কাছে ফিরে যেতে হবে। যাবার পথে গঙ্গায় অনুর চিঠিগুলো ভাসিয়ে দিয়ে ফিরে আর চাইলাম না। যে চলে যায় তাকে চলে যেতে দেওয়াই উচিত। বাড়ি এসে আমি সোজা স্ত্রীকে জড়িয়ে ধরলাম। আমার এই ব্যবহারের জন্য মা একেবারেই প্রস্তুত ছিল না। সে লজ্জায় বেরিয়ে গেল, আর শ্রীলেখা যেন আকাশ থেকে পড়ল। তার গালে হাত দিয়ে চোখে চোখ রেখে বললাম, আমার বুকের থেকে অনন্যার নামটা হয়তো মুছতে পারবো না, কিন্তু হৃদয় থেকে তাকে আমি অবশ্যই মুছে ফেলবো শ্রী। শ্রীলেখার চোখে খুশির জল। সে হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আমি তার অতীত জেনে গেছি, তবে আমি তাকে কিছুই বলিনি, আর বলবো না। অতীত অতীত হয়েই থেকে যায়। এমন সময় কলিং বেল বাজল। আমার নামে চিঠি, কলম্বিয়া থেকে। চিঠিতে লেখা, তোমার বুকে আমার জায়গাটা আছে তো নীল? আমি এখনো তোমার অপেক্ষায় আছি। অনু। আমার হৃৎপিণ্ড এত দ্রুত স্পন্দন করছে যেন এক্ষুনি আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সময়ের চাকা ঘুরে 14 বছর আগে আমায় ধাক্কা দিয়ে নিয়ে চলে গেল। মনে অনুর মুখ ভেসে আসলো, অনুর সেই হাসি, অনুর চোখের জল, সব স্পষ্ট চোখের সামনে। গলা শুকিয়ে কাঠ। শ্রীলেখা পেছন থেকে জিজ্ঞেস করল, কার চিঠি? না, ওই সেন্টার থেকে। অস্পষ্ট স্বরে বলে চিঠিটা পকেটে গুজে আমি ঘরে চলে গেলাম। এদিকে আমার মনে যে কি অবস্থা চলছে তা একমাত্র আমি জানি। কেন অনু, কেন কেন তুমি এত বছর পর ফিরে এলে? সময় আমাকে কোন চক্রে ঘোরাচ্ছে জানি না। এত বছর পর যখন সব ভুলে শ্রীলেখাকে আমি আপন করে নিয়েছিলাম, তখন কেনই বা আবার অনুকে ফিরিয়ে দিল? বিধাতা এ আমার কোন পরীক্ষা নিচ্ছে জানি না। মন খুব অস্থির হয়ে উঠেছে। অন্যদিকে অনুকে দেখার ব্যাকুলতাও বেড়েছে। খুশি হব না দুঃখ পাব, কি করব কি না করব কিচ্ছু বুঝতে পারছি না। রাত পড়লে শ্রীলেখা ঘরে আমায় চিন্তিত বসে থাকতে দেখে বলল, লাইট বন্ধ করে দিই, শুয়ে পড়ো, অনেক ক্লান্ত তুমি। বললাম, একটু পাশে বসবে? শ্রীলেখা হালকা হেসে
আমার পাশে এসে বসল। তার হাত ধরে বললাম, তোমার রাগ হয় না, অভিমান হয় না আমার ওপর? কেন তুমি এত কষ্ট সহ্য করেছ? কেন তুমি নিজের জন্য এক মুঠো খুশি চাওনি? শ্রীলেখা হেসে বলল, রাগ অভিমান কার ওপর করব? কে আছে আমার? ছোটবেলায় মা ছেড়ে চলে গেছে, যাকে ভালোবেসেছিলাম সেও ধোঁকা দিয়ে চলে গেছে। এমনকি যার সাথে বিয়ে হয়েছে সেও আমায় স্ত্রী সুখ দিতে পারবে না। বাবা সেই ছেলেটির কথা সব জেনে গিয়েছিল, পাড়ায় খুব বদনামও রটে গেছিল। তাই বাবা বিয়ে নিয়ে খুব চিন্তিত ছিল। বলেছিল, যদি তোমায় বিয়ে না করি তবে যাকে পাবে তার সাথেই আমার বিয়ে দিয়ে দেবে। তাই তোমার কথা বাবাকে বলেও কোনো লাভ হতো না। আমার কাছে অন্য কোনো রাস্তাই খোলা ছিল না। একবার ভাবলাম এই জীবনটা শেষ করে দিই, বেঁচে থেকে কি লাভ। কিন্তু তোমার মাকে পেয়ে আমি বেঁচে থাকার নতুন পথ খুঁজে পেলাম। তিনি আমায় মায়ের স্নেহ দিয়েছেন। আজ মা থাকলে হয়তো আমার এত কষ্ট হতো না। আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি, তবে আমার জন্য এত কষ্ট কেন লিখেছে বিধাতা? বলে না, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। কথাটা সত্যি বটে। আমি তো সব হারিয়ে তোমায় পেয়েছি। শ্রীলেখার কথা শুনে আমার চোখে জল এসে গেল। সত্যি কি আমি সম্পূর্ণরূপে শ্রীলেখার হতে পেরেছি? নিজেকেই প্রশ্ন করতে লাগলাম। মেয়েটা জীবনে এত কষ্ট করেছে, এখন আমার দায়িত্ব তাকে সুখী রাখার, কিন্তু পারছি না। অনুর চিঠি বারবার আমাকে আটকে দিচ্ছে। আমি চাইলেও শ্রীলেখার হতে পারছি না। মনে হচ্ছে কোনো এক বিস্তারিত প্রাচীর শ্রীলেখার কাছে যাবার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। যতবার চাইছি চিঠিটা ছিঁড়ে ফেলতে, ততবার অনুর সেই মুখটা ভেসে আসছে। কেন অনু, কেন তুমি এলে? রাতভর ঘুম চোখে নেই। সকাল সকাল উঠে হাঁটতে বেরোলাম। সেই ব্রিজ, সেই অনেক স্যারের রাস্তা, সেই অনুর বাড়ি, সব যেন একই আছে, শুধু অনু নেই। বুকে হাত রাখতেই কেমন যেন ব্যথা অনুভব হলো। অনুকে না পাওয়ার ব্যথা। না, আমাকে অনুর কাছে যেতেই হবে। আমি সত্যিটা জানতে চাই, কেন অনু এলো এত বছর পর? কেনই বা সে আমার সাথে এমন খেলা খেলছে? আমি তার খেলার পাত্র নই। সেদিন বাড়িতে পুরনো ফাইলগুলো ড্রয়ার থেকে বার করছিলাম। বার করতে গিয়ে দেখলাম একটা চিঠি আর কিছু ঘুঙুর খুঁজে পেলাম। অনুর ঘুঙুর। যখন সে এখানে নাচ করতো, একদিন নাচের সময় ওর ঘুঙুর ছিঁড়ে সারা বাড়িতে ছড়িয়ে যায়। আমি যতগুলো পেরেছি নিয়ে নিয়েছিলাম, আর চিঠিটা অনুকে দেওয়াই হয়নি। চিঠি খুলে পড়লাম। একটা লাইনে লেখা আছে, আমি তোমাকে কখনো আমার থেকে আলাদা করব না। তুমি যদি চলেও যাও, তুমি যেখানেই থাকো না কেন, তোমায় আমি খুঁজে আনবই, প্রমিস। কত ভালোবাসতাম অনুকে, কত প্রতিজ্ঞা করতাম চিরকাল ভালোবাসার। কিন্তু আজ অনুর খোঁজ পেয়েও আমি তাকে খুঁজব না। অনুর কথা না জানা পর্যন্ত আমি না পারবো শ্রীলেখার হতে, না পারবো অনুর হয়ে থাকতে। সুতরাং মনে মনে স্থির করে নিলাম যে আমি কলম্বিয়ায় যাব। আমার নিজের জন্যই যাব। ভিসার জন্য অ্যাপ্লাই করলাম। আর্মি অফিসারদের সহযোগিতায় ভিসা খুব শীঘ্রই অ্যাপ্রুভ হয়ে গেল। শ্রীলেখাকে বললাম আমাকে অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে। কলম্বিয়ার কথা কাউকে কিছুই বললাম না। যাবার দিন ব্যাগ, টিকিট, পাসপোর্ট সব রেডি, কিন্তু অনুর চিঠিটা কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। এই কদিন ভিসা আর টিকিট নিয়ে এত ব্যস্ত ছিলাম যে চিঠিটা কোথায় রেখেছি মনেই পড়ছে না। অনুর ঠিকানা সেই চিঠিতে। চিঠিটা না পেলে অনুকে খুঁজব কি করে? বইপত্র, টেবিল, বিছানার নিচে সর্বত্র খুঁজেছি, ঘরের এক কোণাও ছাড়িনি, কিন্তু কোথাও চিঠিটি নেই। কিছু খুঁজছো বুঝি? ঘরে ঢুকে শ্রীলেখা বলল, না তেমন কিছু না, একটা কাগজ খুঁজছিলাম, কোথায় যে রেখেছি। এটা খুঁজছিলে? অনুর চিঠিটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল। চিঠিটা পকেটে গুজে বললাম, আমি তাড়াতাড়ি চলে আসব। আমি অপেক্ষা করব না তোমার। যদি তুমি ফিরে আসতে চাও আসতে পারো, আর যদি... শ্রীলেখা কথা শেষ করল না। আমি আসছি বলে বেরিয়ে পড়লাম। শ্রীলেখা চিঠিটা পড়ে নিয়েছিল। কি ভাবছে ও? এত সহজেই ও আমাকে চলে যেতে দিতে পারল?
খুব কষ্ট হচ্ছে ওর জানি, কিন্তু তুমি আমায় ক্ষমা করো শ্রী। আমি সত্যিটা না জানা পর্যন্ত তোমার কাছে ফিরতে পারবো না। এত বছর বাদে অনুকে আবার দেখব। অনু সামনে এলে কি বলবো? সে কি আমায় চিনতে পারবে? এই সমস্ত কথা ভেবে মন অস্থির হয়ে উঠছে। যত পথ এগোচ্ছে ব্যাকুলতা ততই বেড়ে যাচ্ছে। ফ্লাইট থেকে নেমে ক্যাব বুক করে সোজা অনুর ঠিকানায়। আমি অনুর দরজার সামনে দাঁড়িয়ে, অনেক বেশি অধীরতা বেড়ে উঠেছে। কলিং বেল টেপার জন্য হাত উঠছে না। বুকে হাত রেখে মনকে স্থির করে সুইচ টিপলাম। আই অ্যাম লুকিং ফর অনন্যা মিত্রা। ইজ শি দেয়ার? কিছুটা আটকে কথাটা বললাম। নীল? ভদ্রমহিলা বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি এসে গেছো নীল? আমি জানতাম তুমি আসবে, তুমি অবশ্যই আসবে। ভদ্রমহিলা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমায় চেনেন? জিজ্ঞেস করলাম। হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তুমি এসো বাবা, বসো। উনি আমার হাত ধরে ঘরে নিয়ে বসালেন। অনন্যা কোথায়? হ্যাঁ, তাকে নিয়ে আসছি। সে শুনলে খুশিতে পাগল হয়ে যাবে। ওর দৃঢ় বিশ্বাস ছিল যে তুমি আসবেই। ভদ্রমহিলা আনন্দের স্বরে বলে উঠল, এই দেখো, আমি খুশির জেরে তোমায় জিজ্ঞেস করতেই ভুলে গেছি। চা কফি কি নেবে বলো তো? একটু জল দেবেন? হ্যাঁ, আমি এক্ষুনি আনছি বলে উনি ভেতরে চলে গেলেন। আমি উঠে ঘরটা ভালো করে দেখতে লাগলাম। বেশ বড় বাড়ি, ঘরটাও বেশ বড়। ঘরের আসবাবপত্র অনেক দামি বলে মনে হচ্ছে। টেবিলের ওপর একটা ফটো ফ্রেমের ওপর চোখ পড়ল। অনুর ছোটবেলায় ফটো, তার বাবা মায়ের সাথে। কত জৌলস তার মুখে, মায়াময়ী মুখ তার, যে কেউ দেখলেই তার প্রেমে পড়ে যাবে। এই ছবিতে অনুর মুখটা আর আমার কাছে যে ছবিটা ছিল, দুটোই প্রায় একটা বয়সে তোলা। আমি একবার চোখ ঘুরিয়ে চারিপাশের দেওয়ালটা দেখলাম। না, কোথাও অনুর এখনকার ছবি নেই। এখন তো সে আরও সুন্দরী হয়ে উঠেছে। ইতিমধ্যে ভদ্রমহিলা জল নিয়ে এলেন। আমার হাতে ফটো ফ্রেমটি দেখে বললেন, অনুর ছোটবেলার ছবি তার বাবা মায়ের সাথে। আপনি অনুর কে হন? দিদিমা। সেই অ্যাক্সিডেন্টে অনুর মা বাবা মারা যাবার পর অনুকে আমরা আমাদের কাছে নিয়ে আসি। আর তো কেউ নেই ওর, কে দেখবে বলো ওকে? আমি আবার জিজ্ঞেস করলাম, অনু কোথায়? সে যে তৈরি হচ্ছে তোমার কাছে আসবে বলে। কতদিন বাদে তোমায় সে দেখবে। আমি যাই, তাকে নিয়ে আসি বলে তিনি আবার চলে গেলেন। কিছুক্ষণ বাদেই তিনি হুইল চেয়ারে করে শীর্ণকায় চেহারা মতো একটি মেয়েকে নিয়ে এসে মেয়েটিকে বললেন, এই দেখো কে এসেছে, তোমার নীল। অনু? আমি বিস্ময়কর চোখে সেই মেয়েটির দিকে চেয়ে রইলাম। গায়ের রং সাদা, শীর্ণকায় শরীর, এতটাই রোগা দেখে বয়সের অনুমান করাই যাচ্ছে না। চোখের নিচে কাল শিরা পড়ে গেছে। মাথার চুল এতটাই ছোট যে হঠাৎ দেখলে ছেলে মনে হবে। না, এ অনু হতেই পারে না, এ অনু নয়। এ আপনি কাকে নিয়ে এসেছেন? এ মেয়েটি তো অনু নয়। আপনি কি ইয়ার্কি করছেন আমার সাথে? আমি একটু রেগে গিয়ে কথাটা বললাম। শান্ত হও বাবা, বসো এখানে। ভদ্রমহিলা আমার গা হাতিয়ে বললেন। আমি বসলাম। এই মেয়েটি অনু নয়, কিন্তু এই তোমার অনু। আপনি কি বলছেন? আমার কিছুই মাথায় ঢুকছে না। আপনি আমায় কেন পরিষ্কার করে কিছু বলছেন না? অনু কোথায়? আমি অধৈর্য হয়ে বললাম, সব বলছি তোমায়, আগে তুমি একটু শান্ত হও বাবা। সেদিন অ্যাক্সিডেন্ট শুধু অনুর মা বাবার হয়নি, তার সাথে অনুরও হয়েছিল। এক নিমেষেই পরিবারের ওপর দিয়ে যেন বিধ্বংসী ঝড় বয়ে সব কিছু লুটিয়ে নিয়ে যায়। অনুর মা বাবা সেখানেই মারা যায়, আর অনু মাথায় প্রচণ্ড আঘাত পায়। আমরা খবর পেয়ে ছুটে আসি। অনুর মা আমার একমাত্র মেয়ে অতসী ইন্দ্রজিৎকে ভালোবেসে বিয়ে করেছিল। আমাদের ওই বিয়েতে সম্মতি ছিল না, কারণ অনুর দাদু আগেই এখানকার এক বাঙালি পরিবারে অতসীর বিয়ে ঠিক করেছিল। কিন্তু সে ইন্দ্রজিতের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। তারপর ওরা ইন্ডিয়াতে চলে যায়। দীর্ঘদিন তাদের সন্তান না হওয়ায় তারা অনন্যাকে দত্তক নেয়। অনন্যা অবশ্য সে কথা জানত না। ওরা অনন্যাকে এতটাই ভালোবাসত যে তাকে এই কথা কোনো দিনই জানাবে না বলে ঠিক করেছিল। অতসী আমায় বলেছিল
যে একবার আমরা তাদের মেয়েকে এসে দেখে যাই। খুব ইচ্ছে হয়েছিল যে সব পুরনো কথা ভুলে ছোট্ট পরী অনুকে একবার আদর করার। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, নিজের মেয়েকে তো দেখতেই পেলাম না, আর নাতনিকেও পেলাম রক্তাক্ত অবস্থায়। অনুর ট্রিটমেন্ট ওখানে সম্ভব ছিল না, তাই অনুর মামা ঠিক করলো যে তাকে আমাদের সাথে নিয়ে আসবে। কিন্তু এখানে নিয়ে আসতে আসতে অনেক দেরি হয়ে যায়। ডাক্তার বললেন প্রচুর রক্তক্ষরণ হয়ে গেছে, তাই কোনো মতেই বাঁচানো সম্ভব নয়। অনু চেয়েছিল বেঁচে থাকতে, কিন্তু ওর শরীর সাথে ছেড়ে দেয়, ওর ব্রেন ডেথ হয়ে যায়। সেই দিনই হসপিটালে আরও একটি অল্প বয়সী মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। মেয়েটির হার্ট ফেল হয়ে যায়। মেয়েটির স্বামী এবং ডাক্তাররা অনুরোধ করেন যে আমরা যদি অনুর হার্ট সেই মেয়েটিকে ডোনেট করি তবে সেই মেয়েটি প্রাণে বেঁচে যাবে। তার একটি ছোট বাচ্চাও আছে। ডাক্তারদের অনুরোধে আর বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে আমরা এই পদক্ষেপ নিতে রাজি হয়ে যাই। অনুর হার্ট ট্রান্সফার হয় এই মেয়েটির শরীরে। কিন্তু দুঃখের বিষয় এই যে হার্ট ট্রান্সপ্লান্টের পর এই মেয়েটি কোমায় চলে যায়। দীর্ঘ 14 বছর পর এই কোমা থেকে উঠে অনুর সমস্ত কথা জানতে পারে। এই মেয়েটির নাম লুসিয়ানা। এ কৃতজ্ঞতা স্বরূপ নিজের নাম অনু রাখে। কিন্তু আপনারা আমার ব্যাপারে জানেন কি করে? আমি হতাশ হয়ে জিজ্ঞেস করলাম। অনুদের সমস্ত মূল্যবান কাগজপত্র আমরা নিয়ে এসেছিলাম। তারই মধ্যে অনুর একটি ডায়েরি খুঁজে পেয়েছি। এতে অনুর আর তোমার ভালোবাসার কথা সব লেখা আছে। প্রথমে আমরা কেউই চাইনি তোমাকে কিছু জানাতে, কিন্তু কি বলুন? কিন্তু এই মেয়েটির যখন জ্ঞান ফিরে এলো, ও প্রথম নীল ডেকেছিল। আমি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। মনে হচ্ছে যেন অনেক উঁচু কোনো পাহাড় থেকে কেউ আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এতক্ষণ কি হলো সব যেন আমার মাথার উপর দিয়ে চলে গেল। যেন কোনো এক খারাপ স্বপ্ন দেখছি। চোখ খুললেই সব ঠিক হয়ে যাবে। আমি নিজের শরীর স্পর্শ করলাম, কিছু অনুভবই হচ্ছে না। কিন্তু এ স্বপ্ন নয়, এটা বাস্তব। অনু চলে গেছে অনেক অনেক দূরে। এমন সময় সে মেয়েটি আমার হাত ধরে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে বেশ কিছু কথা বলে যায়। আমি অনুর দিদার মুখে চাইলাম। তিনি বললেন, ও তোমায় ধন্যবাদ জানাচ্ছে অনুকে এত ভালোবাসার জন্য। অনুকে ধন্যবাদ জানাচ্ছে ওকে আর ওর পরিবারকে বাঁচানোর জন্য। অনু যেতে যেতে ওকে নতুন জীবন দিয়ে গেছে। ও অনুর কাছে ঋণী, তোমার ভালোবাসার কাছে ঋণী। অনুর এত স্নেহভরা মনে তোমার জন্য অনেক ভালোবাসা রয়ে গেছে। ও সেটা অনুভব করতে পারছে। ও চিরকাল অনুকে নিজের মধ্যে বাঁচিয়ে রাখবে। মেয়েটির কথা শুনে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। সেই মেয়েটির স্বামী আর তার বাচ্চাকে নিয়ে এলো আমার কাছে। ফুটফুটে একটি মেয়ে। ছেলেটি আমায় বলল, সেদিন অনু শুধু তার স্ত্রীকে নয়, পুরো 3টে জীবন বাঁচিয়েছে। নয়তো সেই ছোট্ট শিশুটি অত ছোট বয়সেই মা হারা হয়ে যেত। আমি বাচ্চাটির মুখের দিকেই চেয়ে রইলাম। কি নিষ্পাপ তার মুখ। মা ছাড়া জীবন যে কি কঠিন তা আমি জানি। কিন্তু সে চিঠিটা, সেটা তো অনুর হাতের লেখা। আমি অনুর লেখা খুব ভালো করে চিনি। আমি অনুর দিদিমাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, ওটা অনুরই চিঠি? তোমাকে না দেওয়া চিঠি? এই ডায়েরিতে অনুকে দেওয়া তোমার সব চিঠিগুলো আছে, যদি চাও তুমি নিতে পারো। আমার দিকে ডায়েরিটা এগিয়ে দিয়ে অনুর দিদিমা বললেন। আমি ডায়েরিটা নিয়ে খুলে দেখলাম। সব পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে উঠল। অনু আমার সমস্ত চিঠিগুলো যত্ন করে রেখেছে। আমি জানতাম আমার ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। অনুর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল। মনে খুব দুঃখ, তবে অনুকে হারানোর হতাশা নেই। অনু চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে। আমার ফ্লাইট কালকে সকালের। অনুর দিদা বাড়ি থেকে বেরিয়ে এসে আমি টাগাঙ্গা বিচে চলে গেলাম। তখন প্রায় বিকেলে শান্ত সমুদ্রের পাশে বসে এই কদিনে আমার জীবনের প্রতিটি মুহূর্তের পুনরাবৃত্তি করতে লাগলাম। অনুর চলে যাবার পর শ্রীলেখাকে পেলাম, কিন্তু শ্রীলেখাকে পেয়েও আমি তার হতে পারছিলাম না। হয়তো ভগবানও তাই চেয়েছিল যে যতক্ষণ না আমি অনুর ব্যাপারে সম্পূর্ণ কথা না জানতে পারি ততক্ষণ শ্রীলেখাকে আমি পাবো না। পকেট থেকে অনু ডায়েরিটা বের করে দেখতে লাগলাম। আমার সম্পর্কে প্রতিটা কথা সে লিখেছে, এমনকি বুকে তার নামটির কথাও ব্যাখ্যা করা আছে।
পাগল মেয়ে। আমি চোখে জল নিয়ে হেসে বললাম, শেষ পাতায় আমাকে উদ্দেশ্য করে রবি ঠাকুরের গানের দুটি পঙক্তি লেখা, আমি তোমারও বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আরও কারে ভালোবাসো, যদি আরও ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। সাগর জলে অনু ডায়েরি ভাসিয়ে দিয়ে আমি শ্রীলেখার উদ্দেশ্যে রওনা হলাম। হ্যাঁ, শ্রীলেখার উদ্দেশ্যে। অনু আমার অপেক্ষা করতে করতে চলে গেল, তাকে ধরে রাখতে তো পারলাম না। আজ শ্রীলেখা আমার অপেক্ষা করছে। আমি যদি তাকেও না ধরে রাখতে পারি, তবে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। শ্রীলেখা একটু ভালোবাসা পাওয়ার জন্য জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু আর নয়, আমি তাকে আর কষ্ট সহ্য করতে দেব না। অনুকে আমি কখনোই ভুলতে পারবো না। তাকে আমি হৃদয় দিয়ে ভালোবেসেছি, তবে শ্রীলেখাকে আমি তার স্ত্রীর সম্মান দেব। আজ দুর্গা দশমী। শ্রী আমাদের ছোট্ট মেয়ে অনন্যাকে নিয়ে লাল পেরে সাদা শাড়ি পরে মাকে সিঁদুর ছোঁয়ানোর জন্য রেডি হয়েছে। শ্রীর মুখে হাসি, চোখে সম্পূর্ণতার তৃপ্তি দেখে আমি আজ সত্যি খুব খুশি। আর অনু, সে তো সর্বদাই আমার হৃদয়ে বেঁচে থাকবে। সে আমার অপেক্ষায় অপেক্ষমান, কভু মোরে করে দিও ক্ষমা। সে আমার প্রেম রাগিনী, সে আমার প্রিয়তমা। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।